বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল হক আমিন এবং ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। মোহাম্মদ হাতেম, আপনার কাছে ফিরবো। আমরা একটু আমিনুল হক আমিনের থেকে আগে শুনে আসবো যে গতকাল যে সিদ্ধান্তটি হলো 9% বেতন বাড়ানোর, 5 তারিখের পর থেকে শ্রমিকদের নানান দাবি দাওয়া ছিল। আপনি একজন শ্রমিক নেতা, সবকিছু মিলিয়ে শ্রমিকদের সন্তুষ্টির জায়গায় কতটা পৌঁছেছে এই মুহূর্তে? প্রথমত আমাদের দাবি ছিল মজুরি বৃদ্ধি 15%, আর অন্যদিকে আমাদের নিজেদের একটা প্রত্যাশা ছিল যে সেটা হবে 10%। কিন্তু সমস্ত বাস্তবতা মিলিয়ে যেহেতু সরকার একটা কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটির মধ্যে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে সরকারের প্রতিনিধি, আমাদের যারা এন্টারপ্রেনার, যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তাদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আমাদের শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধি, তারা উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকটা বৈঠকের পর গতকালকে সিদ্ধান্তটা হয়েছে যে না, সেটা 9% হবে। আমার দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই এই 9% যেটা বৃদ্ধি, এটাকে স্বাগত জানানো উচিত, এটাকে মেনে নেওয়া উচিত এবং যাতে শিল্প সুন্দরভাবে চলে সেভাবে আমাদের শ্রমিক সংগঠনগুলোকে দায়িত্ব হচ্ছে শ্রমিকদেরকে এই বিষয়টা ভালোভাবে অবহিত করা, যাতে তারা নিজেরা এটা হ্যাপিলি এটাকে অ্যাকসেপ্ট করে এবং একই সাথে যাতে তারা মনোযোগের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করে। অন্যান্য যেসব দাবি দেওয়া ছিল সেসব দাবি দেওয়ার বিষয়েও কি সন্তুষ্ট শ্রমিকরা? অন্যান্য যে দাবি দেওয়াগুলো আছে সেটা কিন্তু ভিন্ন বিষয়। যেমন আমাদের দাবি তো দীর্ঘদিনের, প্রায় 20 বছর 30 বছর যাবত আমাদের দাবি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। গত 15 বছর 16 বছর যাবত মন্ত্রী, এমনকি বাণিজ্যমন্ত্রী, কয়েকবারের বাণিজ্যমন্ত্রী সহ শ্রমমন্ত্রী, তারা নিজেরা অনেকবার আমাদেরকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখনও পর্যন্ত এর আগের 15 বছরে 16 বছরে যেটা হয় নাই, এখনও আদৌ কবে হবে সেটা আমরা জানি না। আমাদের দেশের যে পরিমাণ, যে দেখেন গত 15 বছর 16 বছরে আমাদের বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তো অথচ আমাদের এই গার্মেন্টস শ্রমিকদের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক যারা দেশের 84% রপ্তানি কভার করে, তাদের জন্য রেশনিং বন্দোবস্ত করা, এটা কেন সরকার এতদিন যাবৎ করতেছে না আমরা এটা জানি না। কিন্তু 9% বেতন বাড়ানোর দাবিটাতে সন্তুষ্ট, যেটা সিদ্ধান্তটা এসেছে, যেটা 9% যেটা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, আপনার কাছে আবারও ফিরবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু ফিরতে চাচ্ছিলাম এই বিষয়টাতে। যেমনটা বললেন শ্রমিকদের পক্ষ থেকে যে শ্রমিকদের 9% সন্তুষ্ট হওয়া দরকার এবং উনি মনে করছেন যে সন্তুষ্ট হয়তো বা শ্রমিকরা। মালিক পক্ষের তরফ থেকে আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তটা এসেছে সেখানে মালিক পক্ষের সন্তুষ্টি কতটা? আমি ধন্যবাদ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমিন ভাইকেও ধন্যবাদ জানাই যে আমিন ভাইদের মতো যারা বাংলাদেশে দায়িত্বশীল ভূমিকা পালন করেন শ্রম আন্দোলনে বা শ্রমিকদের নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে, তাদের আজকেও আমরা দেখলাম যে আমিন ভাই এবং গতকালকে কমিটির মিটিংয়ে যারা ছিলেন তারা দায়িত্বশীল একটা ভাবেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং আজকে আমিন ভাইও সেভাবেই কথা বলেছেন, দায়িত্বশীল কথা বলেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি গতকালকে এই সিদ্ধান্তটা হওয়ার পরপরই যখন সিদ্ধান্তটা আমাদের গ্রুপে, মানে আমাদের সব মেম্বারদের একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে যখন দেওয়া হলো অসংখ্য অসংখ্য মন্তব্য সেখানে আসছে এবং আমি এই সবগুলি মন্তব্য আবার কম্পাইল করে শ্রমসচিব শফিক ভাইকে আমি পাঠিয়েছি। তো সেখানে আমরা যদি প্রথমেই দেখি যে এই যে আন্দোলনটা আশুলিয়া কেন্দ্রিক মূলত, এবং সিদ্ধান্তটাও কিন্তু আশুলিয়াকে কেন্দ্র করে হয়েছে। আমরা শুরু থেকে, আমি কিন্তু এটা একটা মিটিংয়ে আমি ছিলাম মাঝখানে, আমাদের বিকেএমইর পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই কমিটি দেওয়া হয়েছিল তাকে, তো সে দেশের বাইরে থাকাতে ওখানে একটা মিটিংয়ে আমি ছিলাম।
তো সেখানে 15% নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন আমি শ্রমিক নেতৃবৃন্দকে বলেছিলাম যে আপনারা যে 15% বলছেন, যুক্তিটা কি? যুক্তিটা আপনারা যদি এখন ইনফ্লেশন রেটকে বিবেচনায় নেন, তাহলে বলতে পারেন 9, 9.5, 10 পর্যন্ত হয়তো আপনারা বলতে পারেন, যেটা আমিন ভাই বললেন যে ওনাদের মাথার চিন্তা ভাবনা ছিল 10-এর মধ্যে। তো সেই 10 হলে এটা যৌক্তিক ছিল। আর আমরা যেহেতু এখন 9.5 পর্যন্ত ইনফ্লেশন আছে, আর যদি আমরা যেটা সেদিন বলেছিলাম যে সরকার যদি মনে করে যে এটা ইনফ্লেশন রেটটা কমবে, যেটা আমরা গত 10 বছরের একটা ইনফ্লেশন রেটের একটা হিসাব আমরা ওই দিন মিটিং এ তুলে ধরেছিলাম, সেখানে দেখা গেছে যে এই বছর মানে এই গত 2-1 মাস ছাড়া এর আগ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি 5-এর উপরে, 5 থেকে 6-এর মধ্যেই কিন্তু ইনফ্লেশন রেটটা ছিল বিগত বছর। তো আমি বলেছিলাম যে সরকার যদি মনে করে বা আমরা যদি সকলকেও মনে করি যে ইনফ্লেশনটা 5-6-এর নিচে নেমে আসবে, তাহলে 6 মানে ইনক্রিমেন্টটা 6% যেটা, এটা যুক্তি। শেষ পর্যন্ত আমরা এটাও বলেছি যে ঠিক আছে 6-এর জায়গায় আমরা পরে যখন কাল ওই দিন 7-এ গেল, তো সেখানে এটাও বলা হয়েছে যে ঠিক আছে 7 পর্যন্ত আমরা দিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি। পরবর্তীতে যদি দেখা যায় যে ইনফ্লেশনটা কমে নাই বা 7-এর উপরে ছিল, তাহলে 5 বছর পরে যখন আবারও মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড হবে, তখন তারা সেটা সমন্বয় করে নিতে পারে। কিন্তু আলটিমেটলি পরে কি হলো, কালকে আমাদের পক্ষ থেকে কন্টিনিউয়াস মিটিং থেকে আমার সাথে কথা হয়েছে, যেহেতু আমি একটা সংগঠনের নেতৃত্বে আছি, সুতরাং সিদ্ধান্তটা আমার সাথে আমার প্রতিনিধি যারা আছে তারা আলোচনা করেই নেওয়ার চেষ্টা করেছে। তো আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যদি সবাই মিলে মানে শ্রমিক, মালিক, সরকার মিলে যদি 8 পর্যন্ত রাজি থাকে, তাহলে তোমরা এটা স্বাক্ষর করে আসতে পারো। আর যদি তা না হয়, তাইলে কালকে কিন্তু আমাদের পক্ষ থেকে এটা স্বাক্ষর কিন্তু করতে চাওয়া হয়নি। কারণ এই যে সিদ্ধান্তটা হয়েছে, এটা আশুলিয়াকে কেন্দ্র করে, আশুলিয়ার মতো যে ভালো মানের, উন্নত মানের, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি এবং ভালো ব্র্যান্ডের কাজ করে, যারা সবচেয়ে ভালো পয়সা পায়, তাদের ওই জায়গাটা চিন্তা করে সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে, যেটা আসলে বাকি সারা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয়। এবং আমরা মনে করি এখনো অন্তত 80% ফ্যাক্টরির পক্ষে এটা বহন করা সম্ভব হবে না, যার কারণে আমাদের প্রতিনিধি কিন্তু কালকে এটা স্বাক্ষর করতে কোনোভাবেই রাজি ছিল না। পরবর্তীতে উপদেষ্টা মহোদয় সেখানে ডেকে নিয়ে, ইভেন আমাকেও এক পর্যায়ে বলা হয়েছিল, আমি তখন নারায়ণগঞ্জে বিকেএমই অফিসে ছিলাম যাওয়ার জন্য, তো আমি গেলে তখন 1 ঘন্টার উপরে লেগে যেত, এই জন্য আমি আর যাই নাই। উপদেষ্টা মহোদয় ডেকে নিয়ে পরে অনুরোধ করে এটা স্বাক্ষর করিয়েছে, কিন্তু সেখানে কিন্তু লেখা আছে, আপনারা যদি দেখেন, মালিক পক্ষ কোনোভাবেই 8-এর উপরে রাজি হয়নি, এই কথাটা কিন্তু এর মধ্যে লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন সামর্থ্য কার আছে? এই যে আমার সামনে এখন 3 জন শ্রমিক নেতা বসা আছে, একজন মালিক বসা আছে এবং মালিকের প্রতিনিধি বসা আছে। সেখানে তারা আসছেন বিচার নিয়ে যে ওই ফ্যাক্টরিতে গত বছরের যে মজুরি সেটাই বাস্তবায়ন হয় নাই। তো এখন আপনি একটু বুঝার চেষ্টা করেন যে গত বছরের মজুরি এবং যে 18 দফার যে দাবিটা, সেখানেও দেখেন 2 নম্বর ক্লোজে আছে গত বছরের মজুরিটা বাস্তবায়ন করতে হবে। তার মানে গত বছরের মজুরি যেখানে আমাদের অনেক ফ্যাক্টরি বাস্তবায়ন করতে সক্ষম না, আমি একটু মোহাম্মদ হাতেম আপনাকে একটু যুক্ত করতে চাই যে আমরা একটু আগে আমাদের এক সহকর্মীর প্রতিবেদনেও দেখলাম, আপনিও নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রফতানিতে অনেকটা পিছিয়ে পড়ছে, সেখানে ভারত সুবিধা নিচ্ছে, ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আসলে যে 9% বৃদ্ধির সিদ্ধান্তটা এলো, সব মিলে আপনারা রফতানিকারকরা কি প্রত্যাশা করছেন বা আপনাদের নতুন করে কোনো দাবির জায়গা তৈরি হলো কিনা? না, রপ্তানিকার আমি সেটাই বলছিলাম যে এই বর্তমান প্রেক্ষাপটে যেখানে অনেক মালিক গতবারের মজুরিটাই বাস্তবায়ন করতে পারে নাই, সেখানে নতুন করে ইনক্রিমেন্টও অনেকের পক্ষে সম্ভব হবে না। আর অন্তত আমি মনে করি যে 80% ফ্যাক্টরির এই সক্ষমতা নেই। তারপরে যেহেতু সরকার সিদ্ধান্ত দিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা আমরা অন্তত সংগঠন থেকে আমাদের মেম্বারদেরকে বলবো, এটা মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে অবস্থান, যদিও অনেকের পক্ষে সম্ভব হবে না। এবং একই সাথে আমরা যেটা মনে করি, যুক্তরাষ্ট্রের বাজারে যে রপ্তানি কমেছে, এই চিত্রটা কিন্তু সামনের দিনগুলিতে আরো পাবে, রপ্তানি কমবে। যদিও আমাদের রপ্তানি বাড়ার একটা অফুরন্ত সুযোগ কিন্তু আমাদের জন্য আসতেছে সামনে।
কিন্তু সে আসলে সেই সুযোগটা আমরা কতটুকু নিতে পারবো সেটাই হচ্ছে মানে প্রশ্ন। এবং ইভেন এখনো গতকালকে আমি আমার একটা বড় বায়ার, ওয়ার্ল্ডের খুব নাম করা ব্র্যান্ড, যারা মানে অনেক অনেক ইথিক্যাল ট্রেনিং আমাদেরকে দিয়ে থাকে, অনেক ইথিক্সের কথা বলে, কিন্তু যখন আমাদেরকে পয়সা দেওয়ার বেলায় আসে তখন তারা ওই ইথিক্সটা ভুলে যায়। আমি $1.54 যেই কাজ গত 2 মাস আগে সম্পন্ন করছি, সেটা রিপিট অর্ডারে তারা এখন বলছে 6 সেন্ট কমিয়ে আমাকে নেওয়ার জন্য, অথচ আমার মজুরি বাড়তেছে, আমার আনুষঙ্গিক সবকিছু বেড়েছে, সুতার দাম বেড়েছে। সেখানে আমি তাদের কাছে 6 সেন্ট আরো বেশি চেয়েছি, তারা 6 সেন্ট কমিয়ে কোনোভাবেই আমাকে এরপরে আসছে 1.50-এর উপরে দিতে পারবে না। আমি বলছি সরি, তাহলে আমিও নিতে পারলাম। এই হলো যেখানে পরিস্থিতি। বায়াররা যখন আমাদেরকে প্রতিনিয়ত দাম কমাচ্ছে, সেখানে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সবকিছু বাড়ছে। এবং সরকার আমরা বলবো যে অন্যায় ভাবে আমাদের যে গ্যাসের বিলটা বাড়িয়েছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবে। আজকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমার ওইটাও একটা অন্যতম কারণ, আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাস সংকট। অথচ আমাদের কাছ থেকে অস্বাভাবিক হারে একটা মূল্য বৃদ্ধি তখন করিয়ে নেওয়া হয়েছে, যদিও আমরা সেটাতে রাজি ছিলাম না। তো এই যদি পরিস্থিতি হয়, আজকে আপনি দেখেন যে আমরা একটু এই বিষয়টা নিয়ে আমিরুল হক আমিনের কাছে যেতে চাই। যেমনটা বললেন যে 80% কারখানা মালিকদের সেই সক্ষমতা নেই। আমরা আপনার কাছে একটু, আমরা একদমই সময় স্বল্পতার মধ্যে পড়ে গেছি, যে আপনি একদম ছোট করে যদি শেষ করে দেন। হ্যাঁ, একটা কথা বলে শেষ করে দিই। আমিন ভাই রেশনিং এর কথা বলেছেন, এটা কিন্তু গত অন্তত 3-4 বছর যাবত কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি। এটা অত্যন্ত যৌক্তিক বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের জন্য সরকার যে কোনো পর্যায়ে যে কোনো উপায় হোক এটা যেন ব্যবস্থা করে, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম। যেমনটা বললেন যে 80% পোশাক কারখানা মালিকদের এই সক্ষমতাটা এখন নেই। এবং আরো একটি বিষয় আমরা দেখলাম, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে। পোশাক খাতকে ধরে রাখতে আসলে শ্রমিক মালিক দুই পক্ষেরই তো একটি সন্তোষজনক জায়গায় পৌঁছানো দরকার। তো সবকিছু মিলিয়ে সেক্ষেত্রে আপনাদের শ্রমিক নেতাদের বা শ্রমিকদের তরফ থেকে উদ্যোগটা কেমন হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে হাতেম ভাই যেটা বললেন যে ওনাদের প্রতিনিধি এই 9%-এ স্বাক্ষর করতে রাজি ছিলেন না, কারণ ওনাদের অবস্থানটা ছিল 8%। আবার অন্যদিকে আমাদের শ্রমিক পক্ষের যারা প্রতিনিধি, তারাও কিন্তু 9%-এ স্বাক্ষর করতে রাজি ছিল না। তাদের অবস্থানটা ছিল, যেহেতু আমাদের আগে একটা কনসেনসাস ছিল যে এটা 10% হইতে হবে, কাজেই তারাও কিন্তু সেখানে স্বাক্ষর করতে রাজি ছিল না, সম্মত ছিল না। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে সেখানে আমার জানা মতে গভর্নমেন্টের পক্ষ থেকে তারা 10 আর 8 দুই পক্ষের এটার মাঝামাঝি 9 করে এটা সেটেল করছে। হ্যাঁ, হাতেম ভাই যেটা ছোট করে জানতে চাইবো যে এই আপনারাও পোশাক খাতের সফলতার জন্য সহায়তা করবেন কিনা, বা পরবর্তী পদক্ষেপ 1 মিনিট একটু শেষ করে দিবেন। হাতেম ভাই যেটা বললেন যে হ্যাঁ, অনেকগুলা ফ্যাক্টরি হয়তো এটা অ্যাফোর্ড করা তাদের জন্য কষ্টকর হবে। আমাদের দিক থেকে বিবেচনা করলে এটাও কিন্তু চিন্তা করতে হবে, যারা কাপড়টা তৈরি করে তারা যদি ন্যূনতম পক্ষে একটা জীবনযাপন করার মতো যদি একটা উপযোগী মজুরি যদি না পায়, ন্যূনতম বেঁচে থাকার মতো, টিকে থাকার মতো, তাহলে কিন্তু উৎপাদনই হবে না। আর যদি সেই উৎপাদনটাই না হয়, তাহলে আমার রপ্তানি কোথা থেকে হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিরুল হক আমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে তৈরি পোশাক খাত শ্রমিক মালিকদের মিল সাজসেই আসলে এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন একজন শ্রমিক নেতা এবং মালিক পক্ষ থেকে মোহাম্মদ হাতেম।